হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মিটার ব্রিজ সম্পর্কে পড়ব। মিটার ব্রিজ থেকে কেমন কোশ্চেন আসে সেগুলো আমরা দেখব, আর মিটার ব্রিজ সম্পর্কে কনসেপ্টটা কিন্তু আমরা পুরোপুরি পড়ব। আচ্ছা, এই যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ, থাম্বনেলটা যেটা দেখতে পাচ্ছ, সেখানে দেখো লেখা আছে ফিজিক্স স্ন্যাক। আমি কেন এই সিরিজটার এরকম নাম দিয়েছি একটু বলে নিই। দেখো, বিভিন্ন ছোট ছোট কনসেপ্ট আমি এই ভিডিওগুলোর মাধ্যমে কভার করব। ভিডিওগুলো খুব একটা বেশি ডিউরেশনের হবে না, ভিডিওগুলো ছোট ছোট ডিউরেশনের হবে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এক একটা টপিক কভার থাকবে। যেমন এটাতে পুরো মিটার ব্রিজ থাকবে, কোনোটাতে হুইস্টন ব্রিজ কভার থাকবে, কোনোটাতে আবার ডাইপোল থাকবে, ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে বলা থাকবে। ছোট ছোট টপিকগুলোকে আমি এই ভিডিওর মাধ্যমে কভার করব, আর এটার জন্য আমি একটা ডিফারেন্ট প্লেলিস্ট বানিয়ে দেবো। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো টপিকগুলো এখান থেকে কভার করে নিতে পারবে। থাম্বনেলে আমি টপিকটা বড় বড় করে লিখে দেবো। চলো দেখা যাক মিটার ব্রিজ। দেখো, মিটার ব্রিজ পড়তে গেলে আগে আমাদেরকে হুইস্টন ব্রিজ সম্পর্কে একটু জানতে হবে, আর জানা থাকলেও আমি একটুখানি রিভাইজ করিয়ে দিই। দেখো, হুইস্টন ব্রিজ যারা পড়েছিলে তারা একবার শুনে নাও, আর যারা পড়োনি তারাও একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা। এইটা হচ্ছে হুইস্টন ব্রিজ, এইটা পি, এইটা কিউ, এইটা আর, এইটা এস। এখানে একটা গ্যালভানোমিটার থাকে, ঠিক আছে? তো এই হুইস্টন ব্রিজের এইখানে যদি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা থাকে, এই হুইস্টন ব্রিজটাকে আমি এইখানে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে ব্যাটারি থেকে কারেন্ট এই দিকে এলো, আসার পরে কি হলো, এই দিকে গেল একটা কারেন্ট, এই দিকে ডিভাইড, একটা এই দিকে ডিভাইড, তারপরে এই কারেন্ট এই দিকে চলে গেল। সাপোজ এইটা I1, এইটা I2, আর এই কারেন্টটা I। এই কারেন্টটা I1 কারেন্টটা এতদূর আসার পরে যদিও দেখে যে এইখানে পোটেনশিয়াল আর এইটা পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়াল যদি আলাদা হয় তাহলে আমাকে এই দিকে যেতে হবে। আর যদি এই দিকের পোটেনশিয়াল এইটাও ভি হয়, এইটাও ভি হয়, তার মানে যদি কোনো পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, তাহলে আমি ভাই এই দিকে যাব না, আমি এই দিকে সোজা বেরিয়ে পালিয়ে আসবো। তার মানে এই I1 কারেন্ট এই দিকে চলে আসবে, আবার এই দিকেও I2 কারেন্ট চলে আসবে, ব্যাস হয়ে গেল। তো এইটা যদি হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটার কোনো ডিফ্লেকশন পাবো না। কেন পাবো না? কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না যদি 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 এইটার পোটেনশিয়াল আর এইটার পোটেনশিয়াল সেম হয়। স্যার কি করে হবে? সেটা তুমি এই রেজিস্ট্যান্স গুলোকে চেঞ্জ করে করে এই নাল কন্ডিশনটাকে অ্যাচিভ করতে পারো। সে সম্পর্কে আমি বিস্তারিত কিছু যাচ্ছি না, হুইস্টন ব্রিজ যখন আমি একটা ভিডিও দিয়ে দেবো তখন তোমরা বুঝে যাবে। তো হুইস্টন ব্রিজের নাল কন্ডিশনের শর্ত হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে আমি বলবো যে হুইস্টন ব্রিজটা নাল কন্ডিশনে আছে। তার মানে হুইস্টন ব্রিজে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দেখাবে না, তার মানে এই সার্কিটটা থাকাও যা না থাকাও তাই, এই সার্কিটটা থাকাও যা না থাকাও তাই। তো এই হুইস্টন ব্রিজের উপর ভিত্তি করেই আমাদের মিটার ব্রিজ তৈরি হয়েছে। তাহলে মিটার ব্রিজটা কিরকম হবে? দেখো, মিটার ব্রিজ তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবে দেখতে পারো, একটা কাঠের পাটাতনের ওপর, হ্যাঁ, মিটার ব্রিজে এরকম করে কপার ওয়্যার বসানো আছে। এটা হচ্ছে কপার ওয়্যার, কপার প্লেট বসানো আছে। এরকম করে কপার প্লেটগুলো আছে, দুটো এরকম এল শেপের কপার প্লেট থাকে, আর মাঝের এইটা একটা এরকম কপার প্লেট থাকে। এই তিনটে কপার প্লেট এইভাবে থাকে। বেশ, এবার এইখানে একটা তার, এখানে একটা তার ঝাল দিয়ে আটকানো থাকে। এই তারটা এখানে ঝাল দেওয়া আছে, ঝালাই করা আছে, বুঝতে পারছো? বা এখানে এরকম করে গোটানো আছে একটা তার। আর ঠিক এই তারের নিচে একটা স্কেল আছে। কি স্কেল? না, এই তারের নিচে একটা এরকম মিটার স্কেল আছে, 1 মিটারের একটা স্কেল আছে, ঠিক আছে? একবারে 0 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত এখানে একটা স্কেল আছে, বোঝা গেল? এবার দেখো, এখানে একটা নোন রেজিস্ট্যান্স আছে যাকে আমি নাম দিচ্ছি আর, আর এখানে একটা আননোন রেজিস্ট্যান্স আছে যাকে আমরা নাম দিচ্ছি এস। এই দুটোর মধ্যে কানেক্ট করা আছে। আর ঠিক এই জায়গাটায় তুমি একটা ব্যাটারিকে কানেক্ট করে দিয়েছো। এই জায়গাটায় আমি এই ওয়্যারটাকে অন্য কালারে দেখাচ্ছি, এটা হোয়াইট কালার নিয়ে নিলাম, ঠিক আছে? এই ব্যাটারিটাকে তুমি এখানে কানেক্ট করে দিয়েছো। দেখো, এই যে এখানে তুমি ব্যাটারিটাকে কানেক্ট করে দিয়েছো, খুব ভালো কথা। বেশ, তাহলে যখন ব্যাটারিটাকে তুমি অন করে দিলে, কারেন্ট এই দিকে এলো, এত দূর এলো, এখানে আসার পর দেখছে যে আমার কাছে দুটো রাস্তা, একটা এই দিকে ডিভাইড হবে আর একটা এই দিকে ডিভাইড হবে। এই যে তামার পাতের ওপর দিয়ে কারেন্ট চলে যাবে। বেশ, আমি কি করেছি, এখানে একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করে দিয়েছি এই জায়গায়, ঠিক আছে? এখানে একটা গ্যালভানোমিটার দিয়ে দিয়েছি, গ্যালভানোমিটারটাকে নিয়ে এসে আমি এখানে কানেক্ট করেছি, ভালো কথা। এইটাকে বলা হয় জকি। কি বলা হয়? জকি। এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু, ঠিক আছে? আর এটা তো জে, এইটা জকি। এই জকিটা স্লাইডারের মাধ্যমে যাতায়াত করতে পারে, এই জকিটা স্লাইডারের মাধ্যমে এইদিকে যাতায়াত করতে পারে। এই তারটা
ম্যাঙ্গানিন অয়ার নেওয়া হয়। কি অয়ার নেওয়া হয় সব বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নেবে। এই যে আমি তারটা নিয়েছি না, এটা একটা কারেন্টের তার। এই তারটা কিসের তার? এই তারটা হচ্ছে ম্যাঙ্গানিনের তার। ম্যাঙ্গানিন ধাতুর তার। কেন ম্যাঙ্গানিনের তার নেওয়া হয়? কারণ ম্যাঙ্গানিনের আলফা খুবই কম। আলফা কি স্যার? রোদের উষ্ণতা গুণাঙ্ক। রোদের উষ্ণতা গুণাঙ্ক কম হলে, উষ্ণতা বাড়লে রোদ বেশি বাড়বেও না কমবেও না। এর ফলে গ্রীষ্মকাল এবং শীতকালে এই মানগুলো খুব একটা হেরফের হয় না, সেই জন্য ম্যাঙ্গানিন অয়ার নেওয়া হয় বা জার্মান সিলভারের তার নেওয়া হয়। বুঝতে পেরেছো? এবার দেখো, তুমি এই স্লাইডারটাকে এইদিকে সরাচ্ছ, একবার দেখছো গ্যালভানোমিটারের কাঁটা এইদিকে ডিফ্লেকশন করছে, তারপর আরেকটু যে সরালে দেখলে গ্যালভানোমিটারের কাঁটা এইদিকে ডিফ্লেকশন করছে। তার মানে একবার নিচের দিকে কারেন্ট বেশি হচ্ছে, আর একবার উপরের দিকে কারেন্ট বেশি হচ্ছে। যদি তুমি এই দিকে রাখো দেখছো নিচের দিকে কারেন্ট বেশি, আর যদি ওই দিকে নিয়ে যাচ্ছ দেখছো উপরের দিকের কারেন্ট বেশি। তাহলে মাঝামাঝি কোথাও একটা নাল কন্ডিশন অ্যাচিভ করে গেছে, মানে মাঝে কোথাও একটা নাল কন্ডিশন আছে। নাল কন্ডিশন মানে যেখানে কোনো গ্যালভানোমিটারে কাঁটা ডিফ্লেকশন করছে না, চুপচাপ গ্যালভানোমিটারে কাঁটা দাঁড়িয়ে গেছে স্টিল। তাহলে সেই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। আর যখনই পেয়ে যাবো দেখবো গ্যালভানোমিটারে কাঁটা নড়ছেও না চড়ছেও না, চুপচাপ এরকম করে দাঁড়িয়ে গেছে, তার মানে আমি বলে যাবো স্যার ওই জায়গায় গ্যালভানোমিটারের কাঁটা নাল কন্ডিশনে চলে এসছে। আর নাল কন্ডিশন মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। কিন্তু স্যার এখানে পি বাই কিউ কোনটা? এখানে পি বাই কিউ কোনটা? তোমার কি মনে হচ্ছে না এটা একটা হুইস্টন ব্রিজ? আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কি করে এটা হুইস্টন ব্রিজ। দেখো কারেন্ট এই দিকে গেল, ঠিক আছে, আসার পর এই দিকে ভাগ হচ্ছে, এই দিকে ভাগ হচ্ছে। তুমি আগের পাতায় যাও, আগের পাতায় তাই তো বলেছিলে কারেন্ট এই দিকে গেল, এই দিকে ভাগ হচ্ছে, এই দিকে ভাগ হচ্ছে। এইখানে গ্যালভানোমিটারটা ছিল, মনে করে দেখো। তাহলে এবার দেখো, তাহলে কারেন্ট এই দিকে ভাগ হলো, এই দিকে ভাগ হলো, এই দিকে চলে গেল, এই দিকে গেল, এইখানে এলো। তাহলে এখান থেকে এখানে আবার গ্যালভানোমিটার আছে। তাহলে এই দেখো, তাহলে নিশ্চয়ই স্যার এইটুকু পি আর স্যার এইটুকু কিউ। কিন্তু স্যার একটা পি কিউ তো রোদ, তাহলে আমি তারকে কেন পি কিউ নাম দিচ্ছি? আমি তারকে পি কিউ বলিনি, আমি বলতে চাইছি যে ওইটুকু তারের যে রোদ সেইটা হচ্ছে পি, আর এইটুকু তারের যে রোদ সেইটা হচ্ছে কিউ। ঠিক আছে, এইটুকু পি এইটুকু কিউ, বোঝা গেল? বেশ, এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তো চলো এবার আমরা নাল কন্ডিশনটা দেখি কিভাবে কি পাবো। আমি জকিটাকে এইখানে কানেক্ট করে আমি নাল কন্ডিশন পেয়ে গিয়েছি। আমি ধরে নিচ্ছি এইটুকু দৈর্ঘ্য এল, আর এইটুকু দৈর্ঘ্য কত? এইটুকু দৈর্ঘ্য 100 মাইনাস এল, কারণ এই গোটা তারটা 100 সেন্টিমিটার। ঠিক আছে, বেশ, নো প্রবলেম। তাহলে দেখো, যদি একক দৈর্ঘ্যের রোধ, একক দৈর্ঘ্যে রোধ সমান রো হয়, তাহলে পি ইকুয়াল টু রো এল আর কিউ ইকুয়াল টু 100 মাইনাস এল ইন্টু রো। তাহলে এইটুকু রোধ কত? রো ইন্টু এল, এইটুকু 100 মাইনাস এল ইন্টু রো, বা রো ইন্টু 100 মাইনাস এল। আশা করি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। তুমি পি পেয়ে গেলে, কিউ পেয়ে গেলে। স্যার নাল কন্ডিশন হয়ে গেছে মানে আপনি এটা বলতে চাইছেন যে পি বাই কিউ ইকুয়াল টু স্যার আর বাই এস। একদম আমি তাই বলতে চাইছি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ওকে স্যার, নো প্রবলেম। তাহলে এইখানটা আমি কি লিখতে পারি? পি মানে লিখতে পারি স্যার রো এল, আর স্যার কিউ মানে লিখতে পারি 100 মাইনাস এল ইন্টু রো, আর এইখানে লিখতে পারি স্যার আর এইখানে লিখতে পারি এস। তাহলে স্যার রো কাটুন রো কাটুন, বেশ কেটে দিলাম, আশা করছি কোনো অসুবিধা নেই তোমাদের। তাহলে এই জায়গাটায় আমি কি পাবো দেখো, এল বাই 100 মাইনাস এল দ্যাট ইজ ইকুয়াল টু আর বাই এস। তাহলে আননোন রেজিস্ট্যান্স এস ইকুয়াল টু কত? তাহলে আননোন রেজিস্ট্যান্স এস ইকুয়াল টু, উল্টে দাও, তুমি প্রথমে এটাকে উল্টে নাও। তাহলে এস বাই আর ইকুয়াল টু কত হচ্ছে আগে দেখে নাও। তাহলে এস বাই আর দ্যাট ইজ ইকুয়ালস টু 100 মাইনাস এল বাই এল। এখান থেকে যদি তোমাকে এস বের করতে বলে, তাহলে এস তুমি এখান থেকে ইজিলি বের করে দিতে পারবে। এস ইকুয়াল টু আর ইন্টু 100 মাইনাস এল বাই এল। ব্যাস, তাহলে তুমি এখানে এসও পেয়ে গেলে। দেখো এখানে তুমি এসও পেয়ে গেলে। বলো, আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, ডান। এবার চলো চলে যাব আমরা নেক্সট কনসেপ্টে। চলো দেখি নেক্সট কনসেপ্ট কি বলছে। এবার 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 এখানে একটা কোশ্চেন এলো। কিরকম কোশ্চেন? যে আমরা এই যে মিটার ব্রিজটা আঁকলাম, এই মিটার ব্রিজটাতে তো একটা এরর থাকার কথা, কেন? কিসের এরর থাকবে? দেখো তুমি এই যে তারটা এখানে এরকম করে জড়িয়ে দিয়েছো, এইখানে যে তারটা জড়িয়ে দিয়েছো বা ঝালাই দিয়ে দিয়েছো, যা দিয়েছো এখানে জড়িয়ে দিয়েছো, এখানে তুমি তারটাকে ঝালাই দিয়ে দিয়েছো, যা দিয়েছো। এখানে তো একটা রোদ ঢুকে গেছে, এই জায়গাটার তো একটা রোদ আছে, তারপরে এই যে তুমি তামার পাত নিয়েছো, এই তামার তারের তো একটা রোদ আছে, এই তামার তারের পাতের তো একটা রোদ আছে, এই তামার পাতের তো একটা রোদ আছে।
তাহলে সেই রোধগুলো তো আমরা কাউন্ট করিনি। ঠিক আছে, এইগুলোর রোধ যা বটে বটে, আমি এইগুলোর তামার পাত তো রোধ কমই হবে, কিন্তু এখানে যেটা তুমি জড়িয়ে দিলে সেই রোধটাকে কাউন্ট করতে হবে, এবং সেই রোধটাকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি যে পরিমাপটা পাবো সেটা ত্রুটিহীন পরিমাপ পাবো, মানে কোনো ত্রুটি থাকবে না সেখানে। কিন্তু সেটা কি করে হবে সেটা দেখবো, চলো সেটা কি করে হবে একটু দেখি। আমি ধরে নিচ্ছি যে এইটুকু জায়গাতে যে রোধটা হবে সেটা λ1 দৈর্ঘ্যের সঙ্গে সমান। আর এইটুকু জায়গাতে যে রোধটা হবে সেইটা ওই ম্যাঙ্গানিন ওয়্যারের λ2 দৈর্ঘ্যের সঙ্গে সমান। ঠিক, তার মানে আমি যখন এই তারের মধ্যে এইটুকুকে L1 নিচ্ছি, আসলে এই L1 এর সঙ্গে λ1 যোগ হয়ে যাচ্ছে। আবার এইটুকুকে যখন আমি 100 মাইনাস L1 নেব, তখন এর সঙ্গে λ2টাও যোগ হয়ে যাচ্ছে, কারণ এখানে এইটুকু তারের দৈর্ঘ্য λ2, ঠিক আছে, এইটুকু তারের দৈর্ঘ্য λ1। তার মানে λ1 দৈর্ঘ্যের তারের যা রোধ, এইটুকু গুটিয়ে থাকা তারের রোধ একই। λ2 দৈর্ঘ্যের তারের যা রোধ, এইটুকু গুটিয়ে থাকা তারের রোধ একই, সেই জন্য আমি এটাকে যোগ করে দিলাম। তাহলে এবার তুমি বলবে স্যার, তাহলে আপনি লিখেছিলেন এইখানে, যেটা আপনি বক্স করে ঘিরলেন, কি ঘিরলাম বলো, S/R = 100 - L/L, বা R/S = L/100 - L, ওইটাও তো তাহলে চেঞ্জ হবে, একদম চেঞ্জ হবে। তাহলে আমি যদি বলি যে R/S, তুমি এখন বলবে স্যার এখানটা হবে L/100 - L ছিল L1 প্লাস λ1 বাই 100 মাইনাস L1 প্লাস λ2। ঠিক আছে, 100 মাইনাস L মানে এই দিকের পার্ট, আর এই দিকের পার্ট হলেই λ2 হবে। L মানে এই দিকের পার্ট, তার মানে λ1 হবে। এবার স্যার এখানে একটা কাজ করুন, আপনি এই ছবিটাতে কোথায় গেল, এই তো, আমি আরটাকে খুলে এস এর কাছে লাগিয়ে দিন, আর এসটাকে খুলে আর এর কাছে লাগিয়ে দিন। তার মানে এই দুটোকে আপনি ইন্টারচেঞ্জ করে দিন। যখনই আমি এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবো, তুমি তখন বলবে স্যার এই জায়গাটা তো চেঞ্জ হয়ে যাবে, তখন এই জায়গাটা R/S না হয়ে S/R হয়ে যাবে স্যার। আর S/R যদি হয়ে যায়, তখন আপনি নাল পয়েন্ট আর L1 পাবেন না, নাল পয়েন্ট তখন সরে চলে যাবে। তখন নাল পয়েন্ট হয়তো দেখা গেল যে আগে জকিটা এইখানে থাকলে নাল পয়েন্ট পেতাম, এখন জকিটা এইখানে চলে এসছে, তবেই আমি নাল পয়েন্ট পাচ্ছি। তাহলে তখন আর এটা L1 না বলে আমি বলবো L2। তাহলে L2 প্লাস λ1 বাই 100 মাইনাস L2 প্লাস λ2। স্যার λ2 λ1 চেঞ্জ করলেন না কেন? কেন চেঞ্জ করবো? λ1 তো এই দিকের অংশ, তাহলে এই দিকের অংশই তো L2তে আমি নাল পয়েন্ট পেয়েছি, তাহলে এই দিকে λ2টাকে রাখবো, λ1টাকে রাখবো, আর 100 মাইনাস L2 তো ওই দিকের অংশ, তার মানে আমি λ2টাকে রাখবো ওই দিকে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, দেখো তো এই দুটো ইকুয়েশন থেকে তুমি λ1 আর λ2 এর ভ্যালু বের করতে পারো। ঠিক আছে, এই জিনিস দুটোকে বলা হয় প্রান্তিক ত্রুটি সংশোধন। কি বলা হয়? প্রান্তিক ত্রুটি সংশোধন। এইভাবে প্রান্তিক ত্রুটি সংশোধন করা যায়। বলো, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এবার এইখান থেকে কেমন কোশ্চেন হবে সেটা একটুখানি সলভ করে নিই, তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো, তোমাদের জন্য কোশ্চেনও নিয়ে এসেছি কিছু ভালো ভালো এখান থেকে। প্রথম কোশ্চেন দেখো কি বলা হচ্ছে। প্রথম কোশ্চেন বলছে একটা মিটার ব্রিজের বাম গ্যাপে 8 ওহম রোধ এবং ডান গ্যাপে অজানা রোধ X রাখা হয়েছে। ভারসাম্য বিন্দু এ প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে X এর মান কত হবে? তার মানে কি, মানে বলতে চাইছো ওই যে আমি আর আর এস নিয়েছিলাম, তো ওই বাম গ্যাপে 8 এবং ডান গ্যাপে অজানা রোধ X নিয়েছে। তার মানে আমি বলতে পারি 8/X ইকুয়াল টু কি ছিল, R/S ইকুয়াল টু L/100 মাইনাস L। তাহলে L কত? L তো বলে দিয়েছে 40, তাহলে 40 ডিভাইডেড বাই 100 মাইনাস 40, ব্যাস। তাহলে 8/X ইকুয়াল টু 40/60, 2 2 এ 4, 2 3 এ 6, আর এইদিকে 2 4 এ 8, তাহলে X ইকুয়ালস টু কত হলো? 12 ওহম। ব্যাস, কত ইজিলি বেরিয়ে গেল দেখো। ওই যে ফর্মুলাটা বক্স করে ঘিরে দিয়েছিলাম, ওই ফর্মুলাটা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, তাহলে অ্যান্সার হয়ে গেল 12 ওহম। বেশ, এবার নেক্সট কোশ্চেন দেখা যাক কি বলছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তোমাদের জন্য ভালো একটা কোশ্চেন আছে। একটা মিটার ব্রিজ বাম গ্যাপে 15 ওহম রোধ এবং ডান গ্যাপে অজানা রোধ রাখা হয়েছে। ভারসাম্য বিন্দু 60 সেন্টিমিটারে পাওয়া যায়। অজানা রোধের মান কত হবে? সেম টাইপের কোশ্চেন। তাহলে কি লিখবো? 15 বাই
বাম গ্যাপে 15 বাই অজানা রোধ, অজানা রোধকে আমি এক্স ধরে নিলাম। বেশ, ভারসাম্য বিন্দু 60 মানে 60/40, 100 - 60 মানে 40। তাহলে 2 3 6, 2 2 4, 3 5 15। তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো? এক্স ইকুয়ালস টু 30 ওহম। ব্যাস, দেখো কত ইজিলি অ্যান্সার চলে। কি ব্যাপার, কোথায় ভুল হলো? কোথাও একটা কিছু ভুল হচ্ছে। 15 ওহম রোধ আর ডান গ্যাপে অজানা রোধ, ভারসাম্য বিন্দু 60 সেন্টিমিটার পাওয়া গিয়েছে। তাহলে অজানা রোধের মান কত? 2 3 6, 2 2 ও 2 5 10। আরে ভাই, এটা কেটে দিয়েছি না। 2 5 10 10 10 10 ওহম। থ্যাংক ইউ, 10 ওহম। দেখো নেক্সট কোশ্চেন দেখো, একটা মিটার ব্রিজের বাম গ্যাপে 20 ওহম রোধ এবং ডান গ্যাপে অজানা রোধ রাখা হয়েছে, ভারসাম্য বিন্দু 25 সেন্টিমিটারে পাওয়া যায়, অজানা রোধের মান কত? একই কোশ্চেন, তোমরা করো, অ্যান্সার কমেন্ট সেকশনে জানিয়ে দিও। নেক্সট কোশ্চেন দেখো, একটা মিটার ব্রিজে অজানা রোধ এক্স এবং 16 ওহম রোধ সংযুক্ত করা হয়েছে, ভারসাম্য বিন্দু 80 সেন্টিমিটারে পাওয়া যায়, এক্স এর মান কত? এটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। একদম দারুণ দারুণ কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনই পরীক্ষায় আসবে। একটি মিটার ব্রিজে 12 ওহম এবং 18 ওহম রোধ যুক্ত করা হয়েছে, ভারসাম্য বিন্দু এ প্রান্ত থেকে কত দূরে হবে? তার মানে ওইটাই জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তাহলে 12 ওহম আর 18 ওহম যদি হয়, তাহলে 12/18 ইকুয়াল টু কি হবে? L/100 - L। ব্যাস, তাহলে 6 2 12, 6 3 18, তাহলে কত হবে বলো? 3L ইকুয়াল টু 200 - 12। তাহলে কত হয়ে গেল? 5L ইকুয়াল টু 200। তাহলে 5L ইকুয়াল টু যদি 200 হয়, তাহলে L ইকুয়াল টু 5 4 20, তাহলে 40 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটার দূরে কিন্তু আমরা কি পাবো? 40 সেন্টিমিটার দূরে আমরা নাল পয়েন্ট পাবো। নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের কোশ্চেন, যে টাইপের কোশ্চেন করে দিলাম একই টাইপের কোশ্চেন সলভ করবে। ঠিক আছে, একটি মিটার ব্রিজে বাম গ্যাপে 9 ওহম রোধ রাখা হয়েছে, ভারসাম্য বিন্দু 45 সেন্টিমিটারে পাওয়া যায়, তাহলে ডান গ্যাপের রোধ কত? সেম টাইপের কোশ্চেন, ওইটাও আমরা আগেও সেই একই কোশ্চেনে সলভ করলাম। তাহলে 9/x ইকুয়াল টু কত? 45/100 - 45 মানে হচ্ছে গিয়ে 55। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বেশ, 5 9 45, 5 11 55, 9 9 কাটো, তাহলে তুমি এক্স ইকুয়ালস টু কত পেয়ে গেলে? 11। তাহলে অ্যান্সার হবে এক্স ইকুয়ালস টু 11 ওহম। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ভারসাম্য বিন্দু 40 সেন্টিমিটার পাওয়া যায়, অজানা রোধ। সেম সেম টাইপের কোশ্চেন, কমেন্ট সেকশনে জানাবে। সেম টাইপের কোশ্চেন, একটা মিটার ব্রিজের বাম গ্যাপে 30 ওহম রোধ রাখা হয়েছে, ভারসাম্য বিন্দু 75 সেন্টিমিটার পাওয়া যায়, তাহলে ডান গ্যাপের রোধ কত? পরপর অ্যান্সারগুলো জানাবে। সেম টাইপের কোশ্চেন, একটা মিটার ব্রিজে 18 ওহম এবং অজানা রোধ সংযুক্ত করা হয়েছে, ভারসাম্য বিন্দু 30 ওহমে পাওয়া গিয়েছে, মানে 30 সেন্টিমিটারে পাওয়া গিয়েছে। ঠিক আছে, তাহলে অজানা রোধের মান কত জানাবে। ব্যাস, এতটাই ছিল। ঠিক আছে, আশা করি মিটার ব্রিজ ক্লিয়ার করতে পেরেছি। আর ওই প্রান্তিক ত্রুটি দিয়ে কোনো অঙ্ক আমি আরেকটা ক্লাসে করিয়ে দেবো, প্রান্তিক ত্রুটি দিয়ে যদি কোনো অঙ্ক, হ্যাঁ, তোমাদেরকে সলভ করাই, তাহলে আর একটু ভালো হবে, আর একটু ভ্যারাইটি কোশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাবে। চলো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।